ক্রসবিট অরিজিনালস। স্ক্রিম, এবার সবাই ভয় পাবে। ক্রসফিট নিয়ে এসেছে এক নতুন স্বাদের ভৌতিক সিরিজ স্ক্রিম। আজকের গল্প অয়ন বন্দ্যোপাধ্যায়ের লেখা ওপাশে। কবি হিসেবে শ্রী অয়ন বন্দ্যোপাধ্যায়ের নাম সাহিত্য জগতে যথেষ্ট পরিচিত। তার প্রথম কবিতা প্রকাশিত হয় 1995-তে দেশ পত্রিকায়। প্রথম কবিতার বই 2000 সালে। কবিদানব কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন কৃত্তিবাস পুরস্কার। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে জুনিয়র ফেলোশিপে গবেষণা করেছেন বাংলা কবিতা নিয়ে। বহু পদাবলী কাব্যগ্রন্থের জন্য বাংলা কবিতা একাডেমির প্রবর্তিত তুষার রায় সম্মাননা পেয়েছেন এবছর। লিখেছেন বিভিন্ন পত্রপত্রিকায় নানা রকম ছোট গল্প, অসংখ্য কবিতা, এছাড়াও একাধিক বইয়ের সম্পাদনার কাজ করেছেন। গল্প পাঠ করেছেন বিশিষ্ট শিল্পী রূপম বসু। তিনি একাধারে একজন লেখক, আবৃত্তিকার, নাট্যশিল্পী। তাছাড়াও শিল্পকর্মের সাথে তিনি নানান সামাজিক আর সেবামূলক কাজের সাথে বহুদিন ধরে যুক্ত। করেছেন অনেক সিনেমা ও সিরিয়ালে অভিনয়ও। এই বিশিষ্ট দুজন মানুষকে পেয়ে সত্যি আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য। শুরু হচ্ছে আজকের গল্প ওপাশে। শেষ বিকেলের আকাশে জমে ওঠা স্লেট রঙের খণ্ড খণ্ড মেঘ চিরে বিদ্যুতের সরু রেখা আড়াআড়ি ঝলসে গেল। হঠাৎই এক অতীন্দ্রিয় ইশারায় শরীর মনে রোমাঞ্চ খেলে গেল। এই মেঘ, এই বিদ্যুৎ ছিল আমার ছেলেবেলায়। জ্ঞান হবার পরের কোনো বিকেলে আমি দেখেছিলাম ওই বিদ্যুৎ শিখা। আর সেই বিকেলেই আমার ভেতর গর্ভ নিল এক রহস্যময় কৌতূহল। অলৌকিকতার প্রতি তীব্র অনুসন্ধিৎসা জড়িয়ে আছে আমার ছেলেবেলার দিনগুলোয়। সেদিনের ছেঁড়া ছেঁড়া কুয়াশার মতো গাঢ় মেঘ, সেই আঁকাবাঁকা রেখায় ঠিকরে ওঠা নীল বিদ্যুৎ আমার সমগ্র জীবনকে অমোঘ নিয়তির মুখোমুখি দাঁড় করিয়ে দিল। সেদিনের অলৌকিক শিহরণ বালক বয়সে মাঝে মাঝেই টের পেতাম। আচমকা গায়ে কাঁটা দিয়ে উঠত, আর অন্যরকম হাতছানি। সেই বয়সে আমি ছিলাম নির্জন, লাজুক, আনমনা একটি ছেলে। আমার কোনো বন্ধু ছিল না, কেউ আমার সঙ্গে মিশতেও চাইতো না। এক ঘোলাটে অন্যমনস্ক ঘোরের মধ্যেই আমি স্কুলে যেতাম, পড়তে বসতাম, অথবা জীবনের স্বাভাবিক কাজগুলো করার চেষ্টা করতাম। মনে পড়ে হা হা দুপুরে স্কুলবাড়ির সেই অন্ধ ঘর, চোখের সামনে হিজিবিজি আঁকা ঝাপসা ব্ল্যাকবোর্ড, ক্লাসরুমের জানলা দিয়ে বেলা বয়ে যাওয়া গুঁড়ো গুঁড়ো রোদ্দুর মেঝেই ছিটিয়ে রয়েছে। অনিলবাবু ভরাট গম্ভীর স্বরে পড়াচ্ছেন। সমস্ত ঘরে আলো আঁধারি, আর আমি খোলা জানলার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যেন জানলার বাইরে হারিয়ে গেছি। কোনো অচেনা আকর্ষণে পাগলের মতো উড়ে চলেছি। সে বয়সে আমি বাবা, মা ও অন্যান্য চেনা পরিজনের কাছে সব সময় গল্প শুনতে চাইতাম, নানা রকম অলৌকিক ঘটনা ও অভিজ্ঞতার গল্প। আর শুনতে শুনতে নিজেকে সেই ঘটনার প্রেক্ষিতে ফেলে দিতাম। ভাবতাম, এই অভিজ্ঞতাগুলো যদি আমার জীবনে হয়। তারপর মনে মনে হিসেব কষতাম তখন আমি কি করব, এবং শুরু হতো অসহায় প্রতীক্ষা, অজানা কিছু হবার। এভাবেই এক রহস্যময় তাড়না ভিতরে লালন করে এক সময় আমি
কৈশোরে পৌঁছলাম। কৈশোরের দিনগুলো ছিল আরও বেদনাময়। কখনো কখনো উন্মাদের মতো রাস্তায় ঘুরে বেরিয়েছি। কিসের এক অদ্ভুত যন্ত্রণা হতো। বিকেলের নরম আলো গায়ে মেখে খেয়াঘাটে গিয়ে বসে থাকতাম। নৌকোগুলো একে একে ছেড়ে যেত। ঘাট থেকে ছেড়ে গিয়ে আস্তে আস্তে ছোট হতে হতে একসময় গঙ্গার বুকে মিলিয়ে যেত। যতক্ষণ দৃশ্যমান থাকত, ঝাপসা অন্ধকার জলে তুলত তার বাঁকাচোরা অদ্ভুত ছায়া। কোনো একটা নৌকো চলে যাবার পরে আমি নিঃশব্দে অপেক্ষা করতাম ওপার থেকে আবার ফিরে আসার। মনের মধ্যে অচেনা বিস্ময় জাগত। মনে হতো সবটাই পারাপারের খেলা। সেই নিঃসঙ্গ কৈশোরে নানা রকম শিরশিরে অনুভূতি হতো। সন্ধ্যের পর একা ঘরে বসে পড়াশোনা করতাম। ঘরের ভেতর টিউবের ফ্যাকাশে আলো, দরজার বাইরে প্যাসেজটা গাঢ় অন্ধকার। দরজার পর্দাটা অল্প অল্প দুলছে। হঠাৎ আমার কেমন গা ছমছম করে উঠত। মনে হতো দরজার বাইরে ওই অন্ধকার অংশে কেউ দাঁড়িয়ে রয়েছে। এগিয়ে গিয়ে কাঁপা হাতে পর্দা সরালেই একটা দ্রুত অপসৃয়মান ছায়া দেখতে পাব। কখনো রাতে শুয়ে রয়েছি, হঠাৎই শরীরের সমস্ত চেতনা জড়ো হয়ে লাফিয়ে শিয়রের দিকে চলে গেল। আমি প্রবল ইন্দ্রিয়ময় হয়ে উঠলাম। মনে হতে লাগলো নির্ঘাত আমার মাথার পিছনে মশারির আড়ালে কেউ দাঁড়িয়ে আছে। আমি ঘাড় ঘোরালেই তাকে দেখতে পাবো। বুক থকথক করত। আমি নিশ্চিত হয়ে যেতাম কেউ রয়েছে, কিন্তু না, স্বাভাবিকভাবেই কিছু দেখতে পেতাম না। শুধুই পর্দার আড়ালের শূন্য মায়া আর অন্ধকার মশারির ফাঁকা অবস্থিতি। আমি হতাশ হয়ে পড়তাম। শুধু ক্ষণে ক্ষণে গা ছমছম করত। কৌতূহলের পারদ চড়চড় করে বেড়ে উঠত। আগ্রাসী কৌতূহল এবং হতাশা একসঙ্গে মিশে মনের ভিতরে প্রবল যন্ত্রণা হতো। ধীরে ধীরে আমার বেঁচে থাকার অর্থ পাল্টে যাচ্ছিল। অসহনীয় এক যন্ত্রণা আমার অজ্ঞাত সারেই আমাকে আমূল বদলে দিতে লাগল। এইভাবেই আমি পা দিয়েছিলাম প্রথম যৌবনে। আর তখনই নিয়তি নির্দিষ্ট একটি ঘটনা আমাকে যেন আয়ুর অন্তিমে এনে দাঁড় করালো। আমার পাশের বাড়িতে একটি মেয়ে থাকত, বছর 24-25-এর। কালো হলেও বেশ সুশ্রী চেহারা। একদিন সেই মেয়েটি আমার বাড়ির পেছন দিকের জংলা বাগানে বুড়ো অশ্বত্থ গাছের সঙ্গে দড়ি বেঁধে আত্মহত্যা করল। কি করে সে অত উঁচু ডালে ফাঁস বেঁধেছিল তার কোনো ব্যাখ্যা পাওয়া গেল না। এই অশুভ ঘটনাটা আমার মনে বিচিত্র প্রতিক্রিয়া সৃষ্টি করল। আমি মাঝে মাঝেই আমাদের বিশাল পুরনো দোতলা বাড়িটার পেছনের জানলায় এসে দাঁড়াতাম। ওখান থেকে অশুভ ইঙ্গিতবাহী গাছটাকে দেখা যেত। একদিন সন্ধ্যের ঠিক আগে আমি জানলার সামনে দাঁড়ালাম। জানলার বাইরে ক্রমশ মুছে যাওয়া বিকেলের রং। বাগানের সীমান্তে ঝোপ আগাছার ভেতর ঝাঁকড়া মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রৌঢ় গাছটা, ভীষণ জীবন্ত অথচ স্থবির। তার ঝুপসি ডালপালায় সদ্য জমে ওঠা ঠিক থেকে অন্ধকার। অন্ধকারের সেই ঘন মেঘের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ ভেতর থেকে এক অলীক বোধ উঠে এলো। আমার মনে হতে লাগলো আমার আশেপাশেই একটা অন্য পৃথিবী রয়েছে। এই আলো রোদ হাওয়ার আড়ালেই স্থির রয়েছে
সেই অন্য জগৎ। আমাদের নিঃশ্বাস নেওয়া এই বাতাসের সঙ্গেই হয়তো মিশে আছে। জায়গাটা হয়তো নিরালম্ব, স্যাঁতস্যাঁতে আর ছায়াময়। আমার মনে হলো আমাদের এই রোদ বৃষ্টি বাতাসের পৃথিবীর ভিতরে কোথাও একটা নিরাকার শূন্য দরজা আছে। সেই গোপন দরজা দিয়ে অন্য কোনো জগতে প্রবেশ করা যায়। আমার বিশ্বাস হলো দরজাটা আমার আশেপাশেই কোথাও আছে, অথচ আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি না। বুকের মধ্যে এই বোধ জন্মাবার সঙ্গে সঙ্গেই আমি প্রায় পাগলের মতো হয়ে উঠলাম। অপার্থিব চিন্তাগুলো ভারী পাথরের মতো চেপে মস্তিষ্ককে আচ্ছন্ন ও নিষ্ক্রিয় করে দিল। আমি কিছুতেই স্বাভাবিক থাকতে পারছিলাম না। এই বিচিত্র অনুভূতির পর আমি 3-4 দিন ঘুমোতে পারিনি। এক অজানা কষ্ট হৃৎপিণ্ড পিষে দিচ্ছিল। শেষ পর্যন্ত আর থাকতে পারলাম না। আগেই বলেছি, আমার কোনো বন্ধু ছিল না। এই যুবক বয়সে আমার দূরের বা কাছের একমাত্র বন্ধু ছিল শোভন। শেষ শীতের এক নিঝুম সন্ধে আমি দ্বিধাগ্রস্তভাবে শোভনকে বলে ফেললাম আমার অদ্ভুত ভাবনার কথা। ভেবেছিলাম ও প্রলাপ মনে করে ব্যঙ্গ করবে, কিন্তু না, ও শুনে একটু থমকে গেল। খানিকক্ষণ কিছু চিন্তা করল, তারপর থেমে থেমে নির্লিপ্ত অথচ গভীরভাবে বলতে লাগলো, তুই বোধহয় ঠিকই ভেবেছিস। বহুদিন আগে প্যারাসাইকোলজির ওপর লেখা একটা বই পড়েছিলাম। সেখানে মানুষের মনের অস্বাভাবিক ক্ষমতার কথা বলা ছিল। মেডিটেশন অর্থাৎ ধ্যানের সাহায্যে মনকে অস্বাভাবিক সূক্ষ্ম ও গতিশীল করে তোলা যায়। মনের প্রসারতা অসম্ভব বেড়ে যায়। স্মৃতিবাহী চেতনার উন্মেষ ঘটে। তখন সেই মনের মাধ্যমে মানুষ যা খুশি তাই করতে পারে। পূর্বজন্মের স্মৃতিও ফিরে পেতে পারে। এমনকি সেই মনের মাধ্যমে অতি প্রাকৃতিক লোকেও যাতায়াত করা সম্ভব। ও চুপ করে গেল, একটু দম নিল, সম্ভবত দীর্ঘশ্বাসও ফেলল। তারপর কয়েক সেকেন্ড পরে আবার বলল, তা তোর যখন এত কৌতূহল, তুই একবার চেষ্টা করেই দেখ না। শোভন চলে গেল, কিন্তু যাবার আগে সেই ভৌতিক চিন্তার পাথরটা মাথায় শক্ত করে গেঁথে দিয়ে গেল। আমি আর কিছু ভাবতে পারলাম না। সেই রাত্রেই খাওয়া দাওয়ার পর ধ্যানে বসে গেলাম। মাঝে মাঝেই নিজের উপরে ক্ষোভ এবং হাসি আসছিল। একে অপরের মুখে শোনা কথা, তারপর এসবের কোনো স্পষ্ট প্রক্রিয়া জানি না। আমি কি অন্ধকারে বাঘ শিকার করতে চলেছি? এসব বিষয় কি আন্দাজে হাতড়ানো যায়? নিজের ছেলে মানুষিতে আমি নিজেই লজ্জা পেতে লাগলাম। তবু আমি বসেছিলাম, ঘরের দরজা জানলা আঁট করে বন্ধ করে, টিউব বাতি নিভিয়ে 0 পাওয়ারের একটা চাপা নীল আলো জ্বেলে দিলাম। সমস্ত ঘরে এখন অদ্ভুত ফ্যাকাশে নীলাভ অন্ধকার। আমি বিছানার ওপর শিরদাঁড়া সোজা করে ধ্যানের আসনে বসলাম। 2 চোখ বন্ধ করে মনকে একটা কাল্পনিক আলোক বিন্দুতে স্থির করার চেষ্টা করতে লাগলাম। প্রথম দিন বিক্ষিপ্ত অশান্তভাবে বোধহয় ঘণ্টাখানেক চেষ্টা করেছিলাম। আমি কিন্তু চেষ্টা ছাড়লাম না। প্রতিদিন রাত্রে ধ্যানে বসতাম। সমস্ত মানসিক শক্তি একত্র করে চেষ্টা করতাম বিন্দুর মধ্যে স্থির হয়ে যেতে। এইভাবে কয়েকদিন চেষ্টা করার পর মন ক্রমে শান্ত হয়ে এলো। এক সময় আমি লক্ষ্য করলাম মনটাকে বাধ্য ঘড়ির মতো যে কোনো চিন্তায় ছুড়ে দিয়েই আবার টেনে আনতে পারছি। বুঝতে পারলাম আর কিছু না হোক,
আমি ধ্যানের মাধ্যমে নিজের মনকে কন্ট্রোল করতে পারছি। এবার আমি ধ্যানে বসে বিন্দুতে স্থিত হবার পরে মনকে শূন্যে যতদূর পারি এলোমেলো ছুঁড়ে দিতে লাগলাম। ডুবন্ত মানুষ যেমন অসহায়ভাবে খড়কুটো আঁকড়ে ধরতে চায়, অনেকটা তেমনভাবে মনকে হাওয়ায় ভাসিয়ে আমি যেখানে সেখানে নিয়ে যেতে লাগলাম। দিক চিহ্নহীন হয়ে ধরাছোঁয়ার বাইরে শূন্যতাকে ছুঁতে চাইতাম। মনকে পাক দিয়ে দিয়ে নানানভাবে শূন্যে ছেড়ে দিতাম। মনের সঙ্গে তখন এক অদ্ভুত খেলা। এই পদ্ধতিতে বেশ কিছুদিন অন্ধ প্রয়াসের পরে একদিন সকালে অনুভব করলাম আমার মন আশ্চর্য রকম শান্ত, কিন্তু অসম্ভব গতিশীল হয়ে গেছে। মন যেন সর্বদা চলন্ত ট্রেনের কামরার মতো স্থির থেকেও মৃদু মৃদু দুলছে। আর সেই দিন রাতেই এক দুঃসহ অভিজ্ঞতা হলো। রোজকার মতো ধ্যানে বসে মনকে শূন্যে ভাসিয়ে আঁকুপাকু হয়ে ছুটে বেড়াচ্ছিলাম। ধ্যানে সময় জ্ঞান থাকে না, চোখের পাতাও বন্ধ থাকে। তাও আন্দাজ 20-25 মিনিট পরে মনের ভিতর খানিকটা দূরে একটা কালো ফুটকির মতো চোখে পড়ল। এ আমার সেই কল্পিত আলোক বিন্দু নয়, এই বিন্দুর স্পষ্ট উপস্থিতি রয়েছে। মনের ভিতরের অন্ধকারের চেয়েও আরও অন্ধকার এই বিন্দুটা। অল্প অল্প নড়ছে বলেও মনে হলো। ভালো করে কিছু বুঝে ওঠার আগেই বিন্দুটা শাঁ শাঁ করে পতঙ্গের মতো আমার দিকে ধেয়ে আসতে লাগলো। খুব দ্রুত আমার কপালের কাছে এগিয়ে আসতেই বুঝতে পারলাম সেটা বিন্দু নয়, একটা বড়সড় কালো গোলক, বা বলা ভালো কালচে অন্ধকার বৃত্ত। আমি বিচলিত হয়ে উঠে চোখ খোলার আগেই সেটা আমার কপালের ভেতর দিয়ে ঢুকে শরীরের নিচের দিকে নেমে গেল। আর সঙ্গে সঙ্গে আমি বিদ্যুৎস্পৃষ্ট মানুষের মতো থরথর করে কাঁপতে লাগলাম। মাথার ভেতরকার স্নায়ুতন্ত্রে অসহনীয় বিক্ষেপ। মনে হতে লাগলো আমার সমস্ত স্নায়ুকে কেউ যেন আঙুলে পাকিয়ে চুল ছেঁড়ার মতো ছেঁড়ছে। সারা শরীরে অশান্ত সমুদ্রের উথাল পাথাল। ওই আধো অচেতন অবস্থাতেই মনে হলো আমার হাত পাগুলো যেন কোনো অর্কিডের শাখা প্রশাখা হয়ে গেছে। সমস্ত গায়ে কাঁটা বেঁধা জ্বালা। ভোরের দিকে জ্ঞান ফিরতে মৃগী রোগীর মতো বিছানায় উঠে বসলাম। সারা মাথায় আগুনের জ্বলন, বুকের গভীরে ছলছলিয়ে উঠছে ভয় আর চেতনায় গত রাত্রের বিভীষিকা। সেদিনই দুপুরের পরে কিন্তু শারীরিক স্নায়বিক কষ্টগুলো আস্তে আস্তে মিলিয়ে গেল। তবু এক দুঃসহ আতঙ্কে আমি আর ধ্যানে বসতাম না। মনকে এসব ভুতুড়ে চিন্তার আঠা ছাড়িয়ে অন্যদিকে দেওয়ার চেষ্টা করতে লাগলাম। কিছুদিন পরে ধীরে ধীরে সেই কালরাত্রির ক্ষত মন থেকে প্রায় মুছে গেলেও সব কিছু পুরোপুরি স্বাভাবিক হতে পারল না। কোথাও একটা অজানা অসঙ্গতি থেকে গেল। তখনও জানি না হাইওয়ে ধরে হাওয়ার সঙ্গে ছুটতে ছুটতে সহসা একটা বাঁকের সামনে এসে পড়লে লরি যেমন থমকে যায়, আমার জীবনটাও তেমনি এক অদেখা বাঁকের মুখে সে থেমে গেছে। ওই যে বললাম কোথাও কিছু একটা রয়ে গেল। আমি হঠাৎ হঠাৎ ভয় পেতে শুরু করলাম। শিউরে শিউরে উঠতাম, গায়ে রোঁয়া দিয়ে উঠত। এসেই ছেলেবেলার গা ছমছমে অনুভূতি নয়, তার চেয়েও অনেক অনেক তীব্র। মনে হতো সমগ্র অস্তিত্বই যেন ভয়ের তারসে ঘুলিয়ে উঠছে। আচমকা ইন্দ্রিয়গুলো তীক্ষ্ণ ও সতর্ক হয়ে যেত, যেন এখনই কিছু ঘটবে।
আমি অসম্ভব স্পর্শকাতর হয়ে উঠছিলাম। এক একদিন রাতে শোয়ার পর মনে হতো আমার প্রকাণ্ড বাড়ির সমস্ত অংশ, আনাচ কানাচ থেকে অগুন্তি ছায়া ছায়া অন্ধকার মানুষ বিছানার চারপাশে এসে দাঁড়িয়েছে। তারা যেন আকুল চেষ্টায় আমাকে ছুঁতে চাইছে, জাগিয়ে দিতে চাইছে, অথচ পারছে না। আমি কিছুক্ষণ চুপ করে সন্ত্রস্তভাবে শুয়ে থাকতাম। তারপর এক লাফে উঠে গিয়ে ঘরের আলো জ্বালিয়ে দিতাম। বাকি রাতটুকু আর ঘুম হতো না। এইরকম অস্বস্তিকর যাপনের মধ্যেই একদিন একটা তুচ্ছ ব্যাপার ঘটে গেল। আমাদের ওয়াশ বেসিনটা লাগানো আছে বাথরুমের ঠিক ডান পাশের দেওয়ালে। সেদিন সন্ধে নাগাদ বাথরুমের দরজার কাছে এসে দেখি বেসিনের কলটা খোলা রয়েছে। এক টানা জল বেরিয়ে বেসিনের গর্তে পড়ছে। আমি কলের মাথাটা ঘুরিয়ে বন্ধ করে দিলাম। তারপর বাথরুম সেরে ভেতরের ঘরে চলে গিয়েছি। রাতের খাওয়া সেরে হাত মুখ ধোবার জন্য বেসিনের সামনে ফের আসতেই দেখি কলটা আবার খোলা রয়েছে। আমি প্রথমেই কলটা বন্ধ করে দিলাম। এসব তুচ্ছ ব্যাপারগুলো মানুষ মনের ভুল মনে করে ভুলে যায়। আমি কিন্তু উড়িয়ে না দিয়ে বিষয়টা নিয়ে গভীরভাবে কিছুক্ষণ চিন্তা করলাম এবং দৃঢ় সিদ্ধান্তে এলাম যে এক্ষেত্রে আমার মন কখনোই ভুল করেনি। আমি নিশ্চিত কলটা আগে বন্ধ করে গেছি, তৎসত্ত্বেও সেটা খুলে গেছে। এমনকি পরের দিন সকালে বাথরুমে যাবার সময় দেখি এক ব্যাপার, বেসিনের কল সেই খোলা রয়েছে। তার মুখ বেয়ে লম্বা মোটা ধারায় নির্বোধের মতো গড়িয়ে পড়ছে জল। খুবই নগণ্য ঘটনা, কিন্তু আমার মনের দেওয়ালে তা গূঢ় ছোপের মতো লেগে রইল। এরপর আরও কয়েকটা দিন পেরিয়ে গেল একই রকম নীরব অস্বস্তির মধ্যে। মনের গভীরে সেই সামান্য রেশ রয়ে গেছে। তখনই এক দুপুরবেলা ডাইনিং টেবিলে খাবারের প্লেট, জলের গ্লাস সব সাজানো। অন্যমনস্কভাবে দুপুরের খাওয়া সারছিলাম। খাওয়া তখন শেষের দিকে। চেয়ারে বসে জলের গ্লাসটা নেওয়ার জন্য হাত বাড়াতেই মুহূর্তের মধ্যে আমার চোখের সামনে গ্লাসটা আমার হাতের নাগাল থেকে সরসর করে সরে কিছুটা দূরে টেবিলের প্রায় শেষ প্রান্তে গিয়ে থামল। আমি স্তব্ধ হয়ে গেলাম। সমস্ত শিরা স্নায়ু ফেটে শরীরের ভেতর জড়িয়ে যাচ্ছিল। বরফ জমা ত্রাস। আমার চেতনায় চেনা চেনা অথচ অস্পষ্ট একটা আশঙ্কা বেজে উঠল। অকস্মাৎ কুয়াশার মতো ফেনিয়ে উঠল বিশ্বাস। আমার মনে হলো ওপাশে যাবার সেই অদৃশ্য গোপন দরজা কখন যেন খুলে গেছে, আমি জানতেও পারিনি। আর খোলা দরজার ভেতর দিয়ে দুই পৃথিবী একাকার হয়ে গেছে। আমি নিজের অজান্তেই লৌকিক জগতের আড়ালের অলৌকিকতায় প্রবেশ করেছি। এই বোধ জেগে ওঠার সঙ্গে সঙ্গেই প্রবল ভয়ের মধ্যেও এক নিষ্ঠুর আনন্দ অনুভব করলাম। এরপরে ঠিক কতগুলো দিন কেটে গেল তার সঠিক মনে নেই। তবে আমার সমস্ত পাজলটাই পিকচার পাজলের খুঁটির মতো এলোমেলো হয়ে গেল। আমার মনের স্বাভাবিক প্রক্রিয়াগুলোই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। আমি দিন দিন বোধশূন্য ও জড়ো হয়ে উঠতে লাগলাম। তেমন করে ভয়ও আর পেতাম না। এরপর একদিন যা হলো তাকে বলা যায় আমার দৈনন্দিন অভিজ্ঞতালব্ধ নাটকীয় ঘটনাচিত্রের ওপর চূড়ান্ত তুলির টান। সেদিনটা বৈশাখের মাঝামাঝি। সন্ধ্যের আকাশে মেঘ জমলেও শেষ পর্যন্ত বৃষ্টি হয়নি, তাই বুক চাপা ঘুমুট।
রাত্রির মাঝ বরাবর মাথায় আলতো যন্ত্রণার মধ্যে আচমকা ঘুম ভেঙে যেতেই শুনতে পেলাম পাশের ঘরে একটা না অদ্ভুত একটা শব্দ, চাপা অথচ স্পষ্ট। সামান্য পরেই বুঝতে পারলাম শব্দটা স্থির নয়, সেটা ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরে সরে যাচ্ছে এবং ক্রমশ জায়গা বদল করছে। তীব্র রহস্যময় কৌতূহলে আচ্ছন্নভাবে আমি নিঃশব্দে পাশের ঘরের দিকে এগিয়ে গেলাম। দরজায় উঁকি দিয়ে চিনতে পারলাম বিচিত্র শব্দের উৎসটিকে। পুরনো কাঠের দেওয়াল আলমারিটা জীবন্ত প্রাণীর মতো সমস্ত ঘরে হেঁটে বেড়াচ্ছে। তার কাঠের চারটে পা অসমানভাবে মেঝের সঙ্গে ঠুকে শব্দ উঠছে, খটখট খটখট। না, ভয় পাইনি, শুধু নেশাগ্রস্তের মতো শরীরটাকে কোনো মতে টানতে টানতে নিজের ঘরে বিছানায় এনে ছুড়ে দিয়েছি। গড়িয়ে গিয়েছি চেতনাহীনতার অতল অনন্ত খাদের গহনে। এখন আমি এক অন্য পৃথিবীতে দিন কাটাচ্ছি। না না, দিন না, সময়, কিংবা হয়তো সময়ও না। কেননা এখানে সময়ের কোনো বোধই নেই। কখনো শুধুই দিন, নিরন্তর রোদ আলো, কখনো একঘেয়ে নির্দয় রাত্রি, মৃত্যুকূপের ঠাস বুনোট অন্ধকার। আমি যেখানে রয়েছি সেখানের কোনো কিছুই ঠিক আমাদের পৃথিবীর নিয়মে বাঁধা নয়, অথচ জায়গাটা পুরোপুরি লৌকিক পৃথিবীর সঙ্গে সম্পৃক্ত। এখানের কিছুই পার্থিব রীতি অনুযায়ী হয় না। আমি শুধু শুয়ে থাকি। ঘুরন্ত সিলিং ফ্যানটা একটু একটু করে নিচে নামতে নামতে মাথার খুব কাছে চলে আসে। কখনো ঘরের দেওয়ালগুলো ভরে যায় অদ্ভুত সব কালো কালো মাকড়সায়, আবার মিলিয়ে যায়। আসবাবপত্রগুলো ইচ্ছে মতো এদিক ওদিক নেচে বেড়ায়। এখানে ব্রণ ওঠা দেওয়ালের বিবর্ণ আত্মায় পাপের মতো থোকা থোকা ঝুল জমে। সমস্ত ঘরের দেহে অসম্ভব পুরু ধুলোর পোঁচ। বাতাসের স্তরে স্তরে ভেসে বেড়ায় গাঢ় ধুলোর বিষ। খিদে, তেষ্টা, ঘুম কিছুই আসে না। আজকাল আমার ভেতর থেকে সরু হিলহিলে এক আমি উঠে বসে। কিচেনে গিয়ে গ্যাসের নব ঘোরায়, চা তৈরি করে। বন্ধ বাথরুমে স্নান করতে করতে হেঁড়ে গলায় গান ধরে। কখনো ভরপেট খাওয়ার শেষে শব্দ করে ঢেঁকুর তোলে। আমি একটা ঠান্ডা সাদা মর্গের মতো বিছানায় শুয়ে থাকি। শেষ হলো আজকের গল্প অয়ন বন্দ্যোপাধ্যায়ের লেখা ওপাশে। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আর গল্প ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিন সবার কাছে। এরকম আরও অনেক ভৌতিক গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। তার মধ্যে কিছু নিজেদের লেখা গল্প থাকবে, আর সাহিত্য জগৎ থেকে তুলে ধরা কিছু গল্প থাকবে। যদি আপনাদের নিজস্ব লেখা কোনো গল্প থাকে তাহলে আমাদের পাঠাতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে SMS করে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট স্ক্রিমিং স্যাটারডেতে।